হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এইচএসসি 25 ব্যাচের বুয়েট ভর্তি পরীক্ষা কিন্তু কয়েকদিন আগেই হয়ে গেল, আর ফিজিক্স প্রশ্ন মোটামুটি সহজেই এসেছে বলা চলে। তবে সরাসরি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন কমন পাওয়ার হারটা অবশ্যই অন্যান্য বারের চেয়ে কিছুটা কম। আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রশ্নের বেসিক সহ সমাধান করে দিব, যাতে সবাই এ টু জেড সব কিছু বুঝতে পারো এবং এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা কীভাবে ফিজিক্স এর প্রবলেমগুলো করলে বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা সেই নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওকে, তো এই কোশ্চেনটা থেকে আমরা শুরু করতেছি। দেখো, এইচ নট উচ্চতা থেকে একটি বল ফেলে দেওয়া হলো। প্রতিবার ড্রপে বলটি তার গতিশক্তির 1/4 হারায়। কতটি ড্রপ দেওয়ার পর বলটি h0/20 উচ্চতায় উঠবে? আচ্ছা, এই ম্যাথটার যে লেভেল সেটা আমরা বলবো যে এটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম ছিল। যারা অ্যাডমিশন প্রিপারেশন নিছো বা যারা অ্যাডমিশন প্রিপারেশন নাও, ওরা এরকম ম্যাথ অবশ্যই কোর্সেও এবং ক্লাসে করানো হয়েছে। তো সেই হিসাবে যদি এটা তোমার কমন না থাকে তখন এটা খুবই হার্ড একটা ম্যাথ, কিন্তু এটা কিন্তু ক্লাসে করানো হয় এরকম ম্যাথ। ওকে, এবং এরকম সিমিলার ম্যাথ কিন্তু উদ্ভাসের উইকলিতে অনেকবার আসছে। ঠিক আছে, এই যে এইবার যে উইকলি গেল, উদ্ভাসের যে সেশনটা গেল অ্যাডমিশনের, ওইখানে এর চেয়েও টাফ ম্যাথ ছিল। হ্যাঁ, এখানে তো বলছে কতটা ড্রপ দেওয়ার পর এতটা উচ্চতায় উঠবে। ওইখানে বলছিল যে এখানে হারানো শক্তি যদি তাপে রূপান্তরিত হয় তাহলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি কত হবে, বুঝছো? তো যাই হোক, তো এই প্রশ্নটাতে বলছে যে h0 উচ্চতা থেকে একটা বল ফেলে দিছে। ওকে, তো এটা আমরা ভূমি ধরতেছি। এটা হলো আমার h0 উচ্চতা, সম্পূর্ণ উচ্চতাটা h0। ওকে, তো সম্পূর্ণ উচ্চতা h0 বলার সাথে সাথে আমাকে এটা বুঝাইতে হবে যে এই পয়েন্টে বস্তুর শক্তি কত, mgh0, রাইট? শক্তি mgh0। এবং একটা পতন বলতে এটা যখন উপর থেকে নিচ পর্যন্ত পড়বে, এখান থেকে যখন এই পর্যন্ত পড়বে, ড্রপ খাওয়া পর্যন্ত, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেক বিন্দুতে মোট শক্তি mgh0ই থাকবে। এটা তো আমরা বুঝি, তাই না? প্রত্যেক পয়েন্টে mgh0ই থাকবে শক্তি, এবং এই শেষ মুহূর্তে আসার পরে এখানে তো গতিশক্তি জিরো হয়ে যায়, সরি বিভব শক্তি জিরো হয়ে যায়। তাহলে এখানে গতিশক্তিটাই কি মোট মোট শক্তি, এবং সেটা কি না, সেটাই হলো mgh0। তাহলে বলতেছে প্রতিবার ড্রপে তার গতিশক্তির 1/4 হারায়, গতিশক্তির 1/4 হারায়। তার মানে আমার যে mgh0টা ছিল, mgh0টাই কি তার মোট শক্তি, এবং এইটাই শেষ মুহূর্তে এসে এইটাই কি ওর গতিশক্তি। বুঝতেছো, এটাই ওর গতিশক্তি। তাহলে এইখান থেকেই সে শক্তিটা হারাইতেছে। ওকে, তাই আমাকে গতিশক্তি নির্ণয় করতে হবে না, আমার গতিশক্তি নির্ণয় রিলেটেড কোনো কিছু কাজ করতে হবে না। আমাকে কি করলেই চলবে, আমাকে গতিশক্তিটা আমি mgh0ই ধরে নিব। আমার আমার কথা বুঝা গেছে? আমরা ওখানে mgh0ই আমাদের মোট শক্তি ধরে নিব। ওকে, ঠিক আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আমরা একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে ইকুয়েশনটা, হ্যাঁ, যে ই ইজ ইকুয়াল টু mgh, এখানে একটু একটা জিনিস খেয়াল করবা, যে এখানে তোমার ই এবং এইচ, এই দুটো জিনিস কি একদম ডিরেক্ট সমানুপাতিক কিনা? ডিরেক্ট সমানুপাতিক। অর্থাৎ এইচ এর যেরকম চেঞ্জ হবে, এইচ এর যে রকম চেঞ্জ হবে, শক্তিরও ওই একই রকম চেঞ্জ হবে। বুঝছো, শক্তিরও একই রকম চেঞ্জ হবে, একই রকম চেঞ্জ হবে। আচ্ছা, এটা যেরকম চেঞ্জ হবে একই রকম চেঞ্জ হবে, উল্টাও সত্য। শক্তির তুমি যেরকম চেঞ্জ চাইতেছো ওইরকম চেঞ্জ করার জন্য হাইটকেও তোমাকে ওইভাবেই চেঞ্জ করতে হবে। এখন প্রতিবার ড্রপে বলটা যদি তার গতিশক্তির 1/4 হারায়, এর মানে গতিশক্তিটাই কি আমার এখানে mgh0 না, টোটাল শক্তিটা, মোট শক্তি হারায়। তো এখানের 1/4 হারায় মানে সে হাইটও 1/4ই হারাবে। এই কথাটা বুঝলে তুমি এই ম্যাথটা অনেক শর্ট করে সলভ করে ফেলতে পারবা। তোমার অনেক কিছুই আর আলাদা করে বের করতে হবে না। গতিশক্তি 1/4 হারায়, তার মানে হাইট 1/4 হারায়। বুঝা গেছে? হাইট 1/4 হারায়। ওকে, তো হাইট যদি 1h0 থাকে, এখান থেকে 1/4 মানে এই 1/4 h0 থাকে হলো গিয়ে 3h0/4। এটা হলো গিয়ে নতুন হাইট। আমার কথা বুঝছো? এটা কি, এটা ওর নতুন হাইট। এটা ও ড্রপ খাওয়ার পরে কত হাইটে উঠতেছে, নতুন হাইট। এবং প্রত্যেকবার ড্রপ খাইলেই কিন্তু সে ওর আগের হাইটের 3/4 উচ্চতায় পৌঁছাবে। ওকে, তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখবো, যেমন নিউ হাইট ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু ওল্ড হাইট।
পুরানো হাইট, আমি আগের ড্রপে যেই উচ্চতায় ছিল ওইখানে 3/4 অংশ সে উঠবে। এই অংশটুকু তোমার এখানে বুঝলেই চলবে, ঠিক আছে? তাহলে দেখো, সে H0 উচ্চতা থেকে পড়তেছিল, তাহলে সে এখানে একবার ড্রপ খায় উপরে উঠতেছে, এটা হলো একবার ড্রপ খাওয়ার অবস্থাটা। একবার ড্রপ খায় সে যখন উপরে উঠবে, সে কতটুকু উপরে উঠবে? সে উঠবে 3H0/4 উচ্চতায় উঠবে। কত উচ্চতায় উঠবে? 3H0/4 উচ্চতায় উঠবে। সে একবার ড্রপ খাইছে কিন্তু। তারপর খেয়াল করো, সে নেক্সট আবার এখানে ড্রপ খাবে, ড্রপ খাইলো। ড্রপ খেয়ে সে যখন আবার নেক্সট উঠবে, যখন সে এইখান থেকেও আরও 3/4 করে ফেলবে, মানে এই কাহিনীটা হবে। মানে ওর এখনকার নতুন হাইটটা কি হবে? 3/4 ইন্টু আগের ড্রপের হাইট কত ছিল? 3/4 H0। আমার কথা বুঝতেছো? প্রত্যেকবার আগের ড্রপে যে হাইটটা ছিল, যেমন প্রথমে হাইট ছিল H0, ওইখান থেকে 3/4 গুণ হয়ে গেছে একবার ড্রপ খাওয়ার পরে। তাইলে প্রথম ড্রপে যেহেতু 3H0/4, তাহলে সেকেন্ড ড্রপে আগের যে হাইট ছিল, এই আগের হাইট যেটা ছিল ওইটার 3/4 অংশ তার হাইট থাকবে। তারপর তাইলে আমার বলো, তাইলে তার পরের ড্রপে কি হবে? অবশ্যই বুঝে গেছো যে এর পরের ড্রপে এটা কতটুকু উঠবে? যতটুকু উঠবে সেটা হবে, আগের হাইট যদি 3/4 H0 এইটুকু হয়ে থাকে, এটা আগের হাইটটা, ইন্টু এইটার 3/4। বুঝে গেছে? আচ্ছা যাই হোক, আমি এটাকে অন্যভাবে লিখি, 3/4 আরেকটা 3/4 অংশ হয়ে গেলে এই 3/4 H0। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটা হলো 3 নাম্বার ড্রপ। তার মানে আমরা কি বুঝতেছি বলো? তার মানে আমরা কি বুঝতেছি? n সংখ্যক ড্রপ যদি সে খায়, n সংখ্যক ড্রপ দেওয়ার পর n সংখ্যক ড্রপ শেষে ওর কতটুকু হাইট বাকি থাকবে বলো দেখি? ওর হাইট বাকি থাকবে, দেখো, প্রথম হাইটের পরে একটা 3/4, সেকেন্ড ড্রপের পরে 3/4 কয়টা? দুইটা আসতেছে, একটা দুইটা, এখানে তিনটা সময় তিনটা আসতেছে, তাইলে কি 3/4 n সংখ্যক আসবে, তাহলে টু দি পাওয়ার আমি n দিয়ে দিব এবং H0 দিব। আমার কথা বুঝতেছো? এইভাবে। তো তুমি যদি এইভাবে জিনিসটা ফিল করতে পারো, তোমার এই ম্যাথটা করা খুবই ইজি। ওকে, এবং এই জিনিসটা কিন্তু তোমার যদি এরকম ম্যাথ আগে থেকে করা থাকে, এই জিনিসটা বুঝতে কিন্তু তোমার জাস্ট 5-6 সেকেন্ড লাগবে প্রশ্নটা পড়ার পরে, যে এইভাবে যদি সে হাইট হারাইতে থাকে তো n সংখ্যক ড্রপ শেষে এরকম একটা ব্যাপার ঘটবে। ওকে, তো n সংখ্যক ড্রপ শেষে ঠিক আছে এরকম একটা ব্যাপার ঘটলো। তো এখন আমাদের কি হবে? আমাকে বলছে H0/20 উচ্চতায় উঠতে হবে, বুঝছো? H0/20 উচ্চতায় উঠতে হবে। তো 3/4 টু দি পাওয়ার n, এখানে H0 আছে, এখান থেকে আমরা nটা বের করব, এটাই ম্যাথ, বুঝছো? এখান থেকে nটা বের করতে বলছে। তো এখান থেকে H0কে আমরা কেটে দিব, ঠিক আছে? তো এখান থেকে n আসবে হইল, আমরা লগ দিয়ে করতে পারি, এখানে নিচে 3/4 যাবে, উপরে 20 যাবে, সরি 1/20 যাবে। আমার কথা বুঝতেছ? এরকম কিছু একটা আসবে। আচ্ছা, এই জিনিসটার বেসিকটা তোমাদের যদি ভুলে যেয়ে থাকো, আমি খুবই সরি, একটু খুবই খারাপ করছো তোমরা যারা ভুলে গেছো। এটা আর কোথায় দেখাবো? a⁴x যদি b হয়, তাহলে x লেখা যায় হলো a বেজ log b, হ্যাঁ, এরকম। তো এই বেসিকটা থেকে আমরা এই জিনিসটা লিখছি যে আমরা এই এনটা লিখতে চাই, এটা হবে এই বেসটা 3/4 নিচে চলে যাবে, আর এখানে কি থাকে 1/20 থাকে, এটা ওইখানে চলে যাবে। তো এটা আসতেছে হলো 10.41। ওকে, তার মানে কয়টা ড্রপ খাওয়ার পরে? সে 10টা ড্রপ খাওয়ার পরে, মানে 10.4টা ড্রপ খাওয়ার পরে আর কি। 10টা ড্রপ খাইলে হবে না, 10টার চেয়ে একটু বেশি, মানে মানে H/20 আসলে ওর হবে না, বুঝছো? 10টা থেকে 11টা ড্রপের মাঝে এটা থাকবে, আমরা এটাকে 10টা ড্রপই বলবো। ওকে, যে 10টা ড্রপ খেলে আমাদের H/10 হাইটে, H0/20 হাইটে এটা পৌঁছাবে, ঠিক আছে? এটাই ছিল এই ম্যাথটা, ঠিক আছে? পরেরটাতে চলো। ওকে, এইটা একটা খুবই ইজি কোশ্চেন। ওকে, এটা একটা খুবই ইজি কোশ্চেন, কিন্তু এইটার ক্ষেত্রে একটা জায়গায় একটু সমস্যা করছে, সেটা হলো যে এই জায়গাটা সুস্থিত হতে, ঠিক আছে? এখন যাদের কনসেপ্ট জানা আছে ওরা জানো যে সুস্থিত মানে কি, ওরাই জানো যে সুস্থিত মানে কি। যারা ঢালাও মুখস্থ ম্যাথ করো নাই, কনসেপ্টটা জানো। দেখো, সুস্থিত হওয়া আমরা জানি যে তেজস্ক্রিয় পরমাণু কি করে। একটা পদার্থের ভিতরে যদি তেজস্ক্রিয় পরমাণু থাকে, এই তেজস্ক্রিয় পরমাণুরা এখান থেকে আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে, তাই না? তেজস্ক্রিয় পরমাণুগুলো কি করে? আলফা রশ্মি, গামা রশ্মি বিকিরণ করে, আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে। ওকে, করলো।
তো যখন একটা পরমাণু আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে, আমরা এই যে বিকিরণের হারটা, এটাকে যদি ডিডিটি অফ এন বলি, ওইখান থেকে আমাদের ওই যে মাইনাস এন ল্যামডা এরকম একটা ব্যাপার আসে। ওকে, এবং এখান থেকে ইন্টিগ্রেট করে আমাদের ওই যে নর্মাল যে সূত্রটা, যেই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করি, এইটা আসে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তো এখানে আমরা ক্ষয় মানে বুঝাইতেছি হলো এটা কি ক্ষয়ের হার, বুঝছো? ডিডিটি অফ এন এই জিনিসটা কি, এটা হলো গিয়ে ক্ষয়ের হার। এই ক্ষয় মানে এখানে আসলে কি, এই ক্ষয় জিনিসটাই তোমার এখানে বুঝতে হবে। যে তুমি এখানে ক্ষয় জিনিসটা যদি তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকে, তাইলেই তুমি এখানে আর কোনো কনফিউশন থাকবে না যে সুস্থিত হওয়া বলতে কি বোঝাইতেছে। ওকে, এইখানে আমাদের এই চ্যাপ্টারে ক্ষয় বলতে পরিবর্তন, বুঝছো? ক্ষয় মানে পরিবর্তন, পরিবর্তনের হার। ক্ষয় মানে কিসের পরিবর্তন? ধরো ক্ষয় কিন্তু বিভিন্ন রকমের আছে, বুঝছো? যেমন ধরো আমরা যদি সাবানের কথা বলি, এটা একটা ধরো সাবান, আমরা সাবান কি ব্যবহার করতে 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 কি সাবান ছোট হয়ে যায় না? সাবান ছোট হয়ে যায়, এটাও কিন্তু একটা ক্ষয়, এটাও একটা ক্ষয়। এই ধরনের ক্ষয়কে এখানে বুঝাইতেছে না। তেজস্ক্রিয়তার যে ক্ষয়, ওইটা ওই সাবান ছোট হওয়ার মতো না, এমন না যে একটা পদার্থ ক্ষয় হইতে 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 ছোট হয়ে যাবে, আসলে তা না কিন্তু জিনিসটা। কথা বুঝতেছো? আসলে জিনিসটা কি, পরিবর্তনের হার। আর পরিবর্তন মানে কিসের পরিবর্তন? টুয়ার্ডস স্ট্যাবিলিটি, বুঝছো? টুয়ার্ডস স্ট্যাবিলিটি। যখন আমরা বলি যে একটা পরমাণু পরিবর্তিত হয়ে গেছে, তার মানে সে স্ট্যাবল হয়ে গেছে বা স্ট্যাবিলিটির দিকে সে যাইতেছে। আমার কথা বুঝতেছো? আমি বললাম যে 20% 20% পরিবর্তিত হয়ে গেছে, 20% পরিবর্তন বা 20% ক্ষয়। তো ক্ষয় ক্ষয় হওয়া মানে এটা আলফা বিটা গামা রশ্মি বের করে দিছে, আলফা বিটা গামা রশ্মি বের করলে সে কি হয়ে যাবে, সুস্থিত হয়ে যাবে। তার মানে সে 20% সুস্থিত হয়ে গেছে, আর বাকি 80% কি আছে, এখনো অস্থিতিশীল আছে, যারা আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করবে। আমার কথা বুঝতেছো? ওকে, তো 20% ক্ষয়ের মানে হলো এইটা। তো এতক্ষণে তাহলে তোমরা বুঝে গেছো যে এখানে ম্যাথটা কিভাবে হবে। ঠিক আছে, এখন আসলে আমরা ম্যাথটাতে আসি। দেখো, 85% সুস্থিত হতে বলছে। 85% সুস্থিত মানে কি, 85% ক্ষয় হবে, তাই না? 85% ক্ষয় হবে। তো 85% ক্ষয় মানে কি, 15% কি বলে অক্ষত, তাই না? 15% অক্ষত। তো 15% অক্ষত, ওকে ঠিক আছে। তো 15% অক্ষত মানে তাহলে তোমার সূত্র হইলো এইটা, আমরা সবাই জানি। এখানে এনটা কি হয়, অক্ষত পরমাণুর সংখ্যা হয়। তো আমরা এখানে এন বাই এন নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখবো। আমাকে কি ল্যামডা দেওয়া আছে, আমাকে অর্ধেয় দেওয়া আছে। তো তুমি ল্যামডাটা 0.693 ডিভাইডেড বাই কত, টি হাফ, তাই না? এখান থেকে বের করে নিবা, ডিভাইডেড বাই কত, 6 ঘন্টা। 6 ঘন্টা, তাহলে এটা আওয়ার ইনভার্স আসবে। ঠিক আছে, আমি এটা আলাদা করে বের করলাম না। আমার এন বাই এন নট হবে সরাসরি 0.15। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটা হলো 0.693 ডিভাইডেড বাই 6, ওটা যেহেতু আলাদা করে চাই নাই, তো আমি এখান থেকে আমার টি এর জন্য জিনিসটা সলভ করে ফেলবো। বুঝছো, এটা ঘন্টায় অ্যান্সার আসবে কিন্তু, কেননা তুমি এটা আওয়ার ইনভার্সে বসাইছো। আমার কথা বুঝছো? এটা তুমি বসাইছো ঘন্টায়, তাই অ্যান্সারটা তোমার কিসে আসবে, ঘন্টায় আসবে। তো এটা আসে হলো গিয়ে 16.42। হ্যাঁ, ঘন্টায় আসবে কিন্তু, রিমেম্বার। ওকে ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের এই ম্যাথ। হ্যাঁ, খুবই ইজি ছিল, তোমার জাস্ট এই জিনিসটা বোঝার ছিল যে 15% অক্ষত হবে। হ্যাঁ, ওকে। এই কোশ্চেনটা, এটা তো কি বলবো, মানে এটা মনে হয় সরাসরি বইয়ে, সব বইয়ে আছে, একদম উদাহরণে করা আছে। হ্যাঁ, এই ম্যাথ। আর পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার না, হ্যাঁ 8 নম্বর চ্যাপ্টারে তোমাদের তোমরা যা সব ম্যাথ করছো তাদের মধ্যে সবচেয়ে ইজি হইলো এই ধরনের ম্যাথ, তাই না? তো স্প্রিংয়ের নিচে 2.5 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে, এর ফলে স্প্রিংটা কতটুকু, 25 সেন্টিমিটার প্রসারিত হয়। ওকে, তো 2.5 কেজি ভরের বস্তু ঝুলানো আছে, ঠিক আছে। 2.5 কেজি ভরের বস্তু, ফলে এটা নিচের দিকে কত টান দিবে, এমজি। নিচের দিকে এমজি টান দিলে স্প্রিং এক্স পরিমাণ যদি প্রসারিত হয়, তাহলে স্প্রিংটা উপরের দিকে কত, কে এক্স পরিমাণ বাধা অ্যাপ্লাই করবে, মানে প্রত্যয়নী বল অ্যাপ্লাই করবে। এবং এমজি ইকুয়াল টু কে এক্স হবে, আমরা সবাই জানি। এখান থেকে আমরা কেটা বের করে ফেলবো, স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা কত। হ্যাঁ,
এক্স কতটুকু প্রসারিত হয়েছে, 25 সেন্টিমিটার। মিটারে লিখলাম 2.5 কেজি বলা আছে, জি 9.8। এখান থেকে তোমার কে বের হয়ে যাবে কি, নিউটন পার মিটার এককে। নিউটন পার মিটার এককে তুমি কে পাবা, ঠিক আছে, কে পাইলাম। এখন বলতেছে ওই অবস্থা থেকে হালকা টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে। ওকে, এখন আমার মতো তোমরাও যারা কম্পাঙ্কের সূত্র ভুলে যাও, তোমরা এই যে ওমেগা, আমার আমি আমি এটা মনে রাখি, হ্যাঁ, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তো এখানে তুমি 2 পাই এফ বসাবা, এখান থেকে এফটা বের করে ফেলবা, ঠিক আছে। 1/2 পাই রুট ওভার কে বাই এম। ওকে, আমার সরাসরি এটা মনে থাকে না, আমার এই যে 2 পাই উপরে হবে না নিচে হবে, কে বাই এম হবে নাকি এম বাই কে হবে, এটা নিয়ে আমি প্যাচ লাগাই ফেলি, ঠিক আছে। তো ওমেগা স্কোয়ার কে বাই এম মনে রাখলে এখান থেকে তুমি এফটা এইভাবে বের করে নিতে পারো। তো এখানে মান বসাই দিলেই তোমার হয়ে যাবে 1/2 পাই রুট ওভার কে, তো এখানে বেরই করছো, আর এম কত, 2.5 কেজি, 2.5 কেজি। আর কে তো কেই, তাই না, কে এখান থেকে পাবা কত আসে, এটা করবা, হ্যাঁ, এটা আমি আর করে দিতেছি না, হার্টস। আচ্ছা না, অ্যান্সার লিখে দেই তোমাদের, অ্যান্সারটা লিখে দেই। তো এই হলো তোমার অ্যান্সার, আমি মাত্র জিনিসটা হিসাব করলাম, এত হার্টস আসবে, এটাই, হ্যাঁ। এই না, আমি ভুল করছি, এটা হবে 0.9, হ্যাঁ, 0.996, এত হার্টস আসবে। ওকে, ওকে, পরটায় চলো। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা দেখি আমাকে প্রশ্নটাতে কি বলছে, যে এম ভরের একটি স্থির বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলাই দাও। একটা ছবি সবসময় আঁকানোর চেষ্টা করবা, হ্যাঁ, তথ্যগুলো থেকে। তাহলে জিনিসটা চোখের সামনে দেখতে পারলে আমাদের মাথা ভালো কাজ করে। এম ভরের একটা বস্তু আছে, এম ভরের বস্তু 0.5 মিটার দৈর্ঘ্যের, আমি আপাতত এটাকে এল রাখতেছি, সুতার সাহায্যে ঝুলাই দিছে, M/5 ভরের একটা বুলেট আসতেছে এখানে, এখানে একটা বুলেট আসতেছে যার ভর M/5। তো বুলেট কোথায়, আমরা বুলেট কি কালার দিয়ে আঁকাবো বলো, রেড কালার দিয়ে আঁকাই। এটা হলো একটা বুলেট, বুলেটের ভর কত, M/5 বলা আছে। M/5 ভরের একটা বুলেট কত বেগে আঘাত করলে, এটার বেগ আমরা ভি ধরে নিলাম, ঠিক আছে, কত বেগে আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যাবে এবং বস্তুটি একটি উলম্ব বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরতে পারবে। এরকম সিমিলার একটা ম্যাথও কিন্তু বইটা আসছিল একবার, যেখানে বলছিল যে বুলেট এখানে ঢুকে বস্তুর মধ্যে রয়ে যায় এবং বস্তুটা এরকম একটা পজিশনে চলে আসে, ঠিক আছে। তোমরা যারা কোশ্চেন ব্যাংক করছো নিশ্চয়ই এই 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 কোশ্চেনটা করছো, হ্যাঁ। ওকে, তো এটা কি কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট। তো বুলেটটা কি বলছে, আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যাবে, বুঝছো, বুলেটটা এখান থেকে অর্ধেক বেগে বেরিয়ে যাবে। অর্ধেক বেগে বেরিয়ে যাবে মানে বুলেট যত বেগে আসছিল ভি বেগে, বুলেটটা এখান থেকে বের হয়ে যাবে, এটাকে আঘাত করার পরে বুলেটটা এখান থেকে বের হয়ে যাবে, এবং বুলেটটা যখন এখান থেকে বের হয়ে যাবে তখন এটার যে বেগ হবে সেটা হবে আগের বেগের অর্ধেক। এখন এটার বেগ কত হয়ে গেছে বলো তো, অর্ধেক বেগে বেরিয়ে যাবে বলছে না, অর্ধেক বেগে বেরিয়ে যাবে, অর্থাৎ এটার বেগ এখন হয়ে যাবে v/2, বুঝছো, এটার বেগ এখন হয়ে যাবে v/2। ওকে, তাহলে আমরা এখান থেকে এই তথ্যটা থেকে এখন বের করব এটার এই ব্লকের ভরবেগটা, ব্লকের বেগটা কত আসে এখন এখান থেকে, ব্লকের বেগটা আমরা বের করব। তাহলে সংঘর্ষের আগে বলো কি অবস্থা, মোট ভরবেগ কত, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতেছি এখানে। আমাদের বুলেটের যে ভর সেটা হলো গিয়ে M/5 ইন্টু বুলেটের বেগ ভি প্লাস ব্লকের ভরবেগ 0 সংঘর্ষের আগে, ঠিক আছে। সংঘর্ষের পরে কি হয়েছে, বুলেটের ভর তো M/5ই থাকবে, ইন্টু বুলেটের বেগ কত হয়ে গেছে, v/2 হয়ে গেছে, প্লাস
আমরা ব্লকের ভরকে এম রাখতেছি, ব্লকের বেগ আমরা জানি না, ভি প্রাইম রাখতেছি। আমার কথা ক্লিয়ার? এটা আমাদের ব্লকের মানগুলা, আর এটা হলো কি আমাদের পরবর্তী অবস্থাটা, সংঘর্ষের পরে পরবর্তী অবস্থা কি হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে। এখান থেকে তুমি দেখো এমগুলাকে সুন্দরভাবে কেটে দিতে পারো। এম 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 চলে যাবে। তো বলো এখানে কি থাকে, v/5, আর এই v/10 এইদিকে চলে আসবে। তাহলে এখানে ভি প্রাইম পাবে তুমি। তাহলে এখান থেকে তোমার ভি প্রাইম সরাসরি কি চলে আসতেছে দেখো, ভি প্রাইম আসতেছে v/10। তার মানে বুলেটটা যখন এখান থেকে বের হয়ে যাবে তখন এই ব্লকটা v/10 বেগ পাবে। কোন দিকে বেগ পাবে? নিশ্চয়ই এই সামনের দিক বরাবর একটা বেগ এটা পাবে। ঠিক আছে? তাহলে এখন এটা যদি সামনের দিকে একটা বেগ পায় তাহলে কি এটা এমন একটা গতি করবে না? এখন সামনের দিকে দিয়ে তো বুলেটটা তো বের হয়ে গেছে, তাই না? আর এটা তো সুতা দিয়ে এখানে আটকানো, সুতা দিয়ে এখানে আটকানো। তাহলে এটা এইভাবে যখন গতিটা কমপ্লিট করবে তখনই আমরা কি বলবো, যে এটা উলম্ব বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরতে পারবে। ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসি। বুঝছো? এরকম একটা ব্যাপার ঘটবে। তো বুলেটটা এসে এদিক দিয়ে ঠিকই বের হয়ে যাবে, কিন্তু ব্লকটাকে সে উপর দিকে ঘুরাই দিবে। তো উপর দিকে ঘুরাই দিলে এই পজিশনে আমাদের মানে ব্যাপারটা এরকম এরকম একটা ব্যাপার এখানে ঘটবে। আমরা আমরা এইটা এখানে এক্সপেক্ট করতেছি যে এটা এখন এইভাবে ঘুরে আসবে। এখন আমাকে তো এটা বলে নাই, আমাকে বলতেছে যে এটা ঘুরে আসতে হইলে বুলেটের বেগ কত হওয়া লাগবে। বুঝছো? বুলেটের বেগ কত হওয়া লাগবে। এখন এখানে আমাদের একটা সার্কুলার মোশন একটা কনসেপ্ট কাজে লাগবে, যে এক এক পয়েন্টে বেগগুলা কত থাকা লাগে, মিনিমাম বেগ। ঠিক আছে? আমি এটাকে একটা এক্সট্রা পেজে এখানে লিখে দিতেছি। এটা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিছো, জাস্ট অ্যাডমিশনের প্রিপারেশন না, যারা একাডেমিকেও পড়ো ওরাও এই কনসেপ্টটা নিশ্চয়ই জানো। ওকে? সেটা কি, যে এটা একটা পয়েন্ট কেন্দ্র, এখান থেকে আমরা চারটা পজিশন যদি নেই, চারটা পজিশন যদি নেই এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাহলে চারটা পজিশনের কোন পজিশনে বেগ কত সেটা মনে আছে? তো এই পজিশনে যদি আমরা এইভাবে একটা ঘূর্ণন কল্পনা করি, এইভাবে, তাইলে এই পজিশনে বেগ থাকতে হয় হলো √g/r, আর হলো ব্যাসার্ধটা। ঠিক আছে? এই পজিশনে g/r। এটা কিন্তু আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আমরা যে ফ্রি ব্যাচ আমরা করছিলাম ওইখানে আমরা কিন্তু এই জিনিসগুলো খুবই ডিটেইলসে সুন্দরভাবে দেখাইছি। এই পয়েন্টে বেগ g/r, তাহলে এই পয়েন্টে বেগ কত? এই পয়েন্টে বেগ কত? আমরা অন্য একটা কালার ইউজ করি, ওয়েট, √g/r। এইখানের বেগটা কত হবে? এখানের বেগটা কত হবে? আমরা বলছিলাম যে প্রতি 1/4 পার করার পরে বেগ 2g/r করে রুটের ভিতরে আমরা যোগ করে দিব। তাহলে এখানে বেগ হয়ে যাবে √3g/r। 3g/r এর সাথে আরও 2g/r যোগ করলে কত হয়? √5g/r হবে। তো এখানে বেগ হয়ে যাবে √5g/r। ওকে? আবার এখানে আবার এখানে বেগ কত হয়ে যাবে? এখান থেকে এখানে বেগ কমে যাবে। 2g/r কমে গেলে এখানে, সরি 3g/r কমে গেলে এখানে আবার 2g/r কমে গেলে আবার 3g/r হবে। তো এইভাবে এটা হয়। এটা হলো মিনিমাম বেগ, যে রোটেশনাল মোশন কমপ্লিট করতে হইলে বস্তুটাকে কত বেগ কোথায় পাইতে হবে। বুঝছো? কোথায় কত বেগ পাইতে হবে, এই বেগগুলো যদি সেই পয়েন্টগুলোতে অ্যাচিভ করতে পারে তাইলে সে সুন্দর মতো রোটেশনাল মোশন কমপ্লিট করবে। এগুলো কিন্তু মিনিমাম বেগ, বেগ এর চেয়ে বেশি থাকলেও হবে। বুঝছো? বেগের চেয়ে বেশি থাকলেও হবে। ঠিক আছে? তাইলে আমরা এই পয়েন্টটাতে √g/r এই পরিমাণ বেগ এক্সপেক্ট করতেছি, যে এটা যদি ঘূর্ণন গতিটা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে চায়, বুঝছো, এটা যদি এই পজিশনে আসে, ব্লকটা ঘুরে এই পজিশনে যখন আসবে এই পরিমাণ বেগ আমরা এক্সপেক্ট করতেছি। আর এখানে আরটা কত হবে? এটাই তো ব্যাসার্ধ না, এই সুতার দৈর্ঘ্য এলটা। বুঝছো? সুতার দৈর্ঘ্য এলটা। তো এটাকে আমি √g/l লিখতেছি। ঠিক আছে? ওকে, তাহলে তো হয়েই গেল যে এই পজিশনে যদি জিএল বেগ পাইতে হয় তাহলে এই পজিশনে বেগ পাইতে হবে কত? √, এই যে একটু আগে লিখলাম, এখানে 3gl হওয়া লাগবে। আর এখানে বেগ তাহলে কত হওয়া লাগবে বস্তুর? এখানে বেগ হওয়া লাগবে √5gl, তাই না? এই যে আমরা এখানে লিখছি 5gr। ওকে? তো প্রত্যেকটা পজিশনে এই বেগগুলো যদি সে মেনটেন করে তাইলেই কি হবে, সে বৃত্তাকার গতি কমপ্লিট করতে পারবে। তো আমাদের এই যে 5gl 3gl, এটা তো আমরা এই পয়েন্টে এখন এত বেগ চাইতেছি।
তাইলে আমার এই পয়েন্টে বেগ তো আমি বের করছি না, v/10। এই v/10কে আমি √5gl লিখতে চাই। এখান থেকে তোমার v এর মানটা বের হয়ে যাবে, বুঝছো? √5, g ইজ 9.8 এবং আমার l কত, 0.5 মিটার দৈর্ঘ্যের একটা সুতা, বুঝছো? ইন্টু 10 আমরা এখানে দিব, তাহলে আমার এখান থেকে v চলে আসবে। এটা আসতেছে আমাদের 49.49 মিটার পার সেকেন্ড। আশা করি ক্লিয়ার হয়েছে। এই হলো আমার বেগ, যে বুলেটকে কত বেগে আসতে হবে, বুঝছো? বুলেটকে কত বেগে আসতে হবে। এখন এইখানে কিন্তু কোশ্চেন আরো অনেক কিছু অ্যাড করতে পারতো, বুঝছো? আরো অনেক কিছু এখানে কোশ্চেন অ্যাড করতে পারতো। যেমন ধরো আমারই মাথায় এরকম প্রশ্ন এখন আসতেছে যে এখানে যদি এখন বলে যে এই যে সুতাটা আছে, এই সুতাটার টান সহ্য করার একটা ক্ষমতা আছে, এত নিউটন দিয়ে দিল। এখন বলতে পারে যে এই সুতাটা ছিঁড়বে কিনা। এই সুতাটার উপরে তো এক এক সময় এক এক টান কাজ করে, তাই না? সুতার উপরে এক এক সময় এক এক টান কাজ করে। তাইলে এখানে যখন সুতাটা এইভাবে ঘুরতে থাকবে, সুতাটা যখন এইভাবে ঘুরতে থাকবে, তখন আমরা জানি সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ টান কাজ করে। তাহলে তোমাকে এই পয়েন্টে টান বের করে দেখতে হবে যে এটার সর্বোচ্চ টান সহ্য করার ক্ষমতা পার হয়ে যায় কিনা। ওকে, তো এইগুলা কনসেপ্ট মিলিয়ে আমরা আমাদের ইনশাল্লাহ নেক্সট আমরা সামনে আরও কিছু ভিডিও দিব, ওইগুলোতে আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ সুন্দর মতো আলোচনা করব। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাইতেছি। দেখো এই কোশ্চেনটাতে বলছে 10 মিটার দৈর্ঘ্যের একটা নৌকা পূর্ব পশ্চিমমুখী। এখন 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত হতে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে এবং 40 কেজি ভরের অপর একজন বালক নৌকার ঠিক মধ্যবিন্দু হতে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দেয়। রৈখিক এবং কৌণিক ভরবেগের পরিবর্তন বের করতে বলতেছে। তো আমরা নৌকাটা একটু এখানে ড্র করি। এই হলো আমাদের ধরো সেই নৌকা, ঠিক আছে? 10 মিটার দৈর্ঘ্য বলা আছে আমাকে, দাঁড়াও একটু এটাকে একটু বড় করে আঁকাই, ঠিক আছে? এই হলো আমাদের সেই নৌকা। এখন এটা 10 মিটার দৈর্ঘ্য, 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত হতে, এখানে একজন বালক দাঁড়ায় আছে, সে এক প্রান্ত হতে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে। আমরা একটু বলে রাখি, আমরা এটা কিন্তু টপ ভিউ দেখতেছি, ওই ওই নদীর, বুঝতেছ? টপ ভিউ দেখতেছি মানে উপর থেকে দেখতেছি। তো আমাদের পূর্ব পশ্চিমমুখী বলা আছে, তবে নৌকা যদি এটা হয়, আমি এইটাকে পূর্ব দিক এবং এটাকে আমি পশ্চিম দিক ধরে নিলাম। তাহলে আমার এই দিক উত্তর দিক দাঁড়াবে এবং এই দিক কি দাঁড়াবে, দক্ষিণ দিক দাঁড়াবে। এখন নৌকার এক প্রান্তে দাঁড়ায় আছে একটা বালক, সে নাকি একদিকে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে লাফ দিছে, তাহলে এই দিকে একজন বালক লাফ দিছে, ঠিক আছে? একজন বালক লাফ দিছে এই দিক বরাবর। আর এটা সোজা হয় না কেন? এই দিকে একজন বালক লাফ দিছে, ওকে, কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে। 50 কেজি ভরের এই বালক, ঠিক আছে? আর আরেকজন বালক নৌকার ঠিক মধ্যবিন্দু থেকে, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দিছে। 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দিছে, তাইলে সে এইখান থেকে মধ্যবিন্দু থেকে বলছে, তাইলে এই লোক লাফ দিছে হলো এই দিক বরাবর, বুঝছো? সে একটু এই দিক বরাবর লাফ দিছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগ, আর এর ভর হইল গিয়ে 40 কেজি। 40 কেজি। হ্যাঁ, নৌকার রৈখিক এবং কৌণিক ভরবেগের পরিবর্তন নির্ণয় করো, ঠিক আছে? তো আমরা প্রথমে রৈখিক চিন্তাটা করি, যে আমরা এখানে একদম সিম্পলি যদি করতে চাই, তাহলে আমরা এখানে ভেক্টোরিয়াল অ্যাপ্রোচ ইউজ করতে পারি। ওইটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি হয়, হ্যাঁ, ওইভাবে করলে। আমাদের নর্মাল ইকুয়েশনগুলো কেমন থাকে? m1u1 m2u2 ইকুয়াল টু m1v1 m2v2, এরকম না? তুমি যদি ভেক্টোরিয়াল অ্যাপ্রোচ ইউজ করো, তখন জাস্ট এদেরকে তুমি ভেক্টর হিসেবে লিখবা, আর কিছুই না। আইজেকে হিসেবে লিখবা, ম্যাথ ম্যাথ তোমার হয়ে যাবে। কথা বুঝছো? তাইলে এখানে পূর্ব পশ্চিম মুখী বলা আছে। এখন এটা কি গতিশীল কি না এটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না। হ্যাঁ, এখানে মুখী মানে মুখ করে দাঁড়ায় আছে এরকম বুঝাইতে পারে যে পূর্ব পশ্চিম মুখী, হ্যাঁ।
তো আমরা ধরে নিতেছি যে এটা ধরো একটা ভি বেগ আছে এটার, হ্যাঁ, ধরে নিলাম যে এটা একটা ভি বেগ আছে। তো এর যদি একটা ভি বেগ থাকে তাহলে আমাদের আম, লাফ দেওয়ার আগে লাফ দেওয়ার আগে আমাদের রৈখিক ভরবেগ কত হবে? আচ্ছা, আমরা জিরো ধরে নেই যে এটার মানে স্থির অবস্থানেই ছিল। ওকে, তাহলে শুরুতে আমাদের আদি ভরবেগ হলো গিয়ে জিরো, কেউই গতিশীল না। হ্যাঁ, শুরুতে জিরো। আর পরে আমাদের, আমরা এই জিনিসটা ক্লিয়ারলি লিখতেছি, দাঁড়াও, লাফ দেওয়ার আগে আদি ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের জিরো। ওকে, লাফ দেওয়ার আগে। আর লাফ দেওয়ার পরে আমাদের এখানে আসলে কি চেঞ্জ ঘটবে এটা আমরা এখন বুঝতেছি না, কিন্তু আমরা কি জানি যে ভরবেগ ধ্রুব থাকে। ওকে, তাহলে আমরা আগের ভরবেগটা জিরো, এটা আমরা পরের ভরবেগটা যদি সমান লিখি, পরের ভরবেগটা কত বলো আমাদের? যদি আমি এই দিক এক্স অক্ষ ধরি, ওয়াই অক্ষ ধরি, আর এই দিক যদি আমি এক্স অক্ষ ধরি, তাহলে আমার, বলো, এই যে 50 কেজি যে বালকটা, এইটা ভর 50 কেজি, এর বেগ কত? 4 জে হবে। ঠিক আছে, 4 জে হবে এমভি। আর এরটা কত হবে? 40 কেজি, এটা আমি দিব -5 জে, কেননা এটা নিচের দিক বরাবর ভেক্টরটা আছে, মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। ঠিক আছে, তো আমার M1, তো আমার এই দুইটা হয়ে গেল। আমরা প্লাস আরও কি দিব, এটা কিন্তু আমরা কিন্তু এটা ফলো করে লিখতেছি না, এটা জাস্ট নর্মাল সূত্র, এখানে তিনটা বস্তু আছে। আর আমরা ধরে নিতেছি যে দুইটা লাফ দেওয়ার পরে এই এটার যে ইয়ে ছিল, আমার কি বলে এটাকে, বোট, হ্যাঁ, নৌকা বা বোটের যেই ভর ছিল, ওইটা তো ভরই থাকবে। বেগটা আমাদের চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে, আগে একটা বেগ ছিল না, আমরা ধরলাম যে লাফ দেওয়ার পরে একটা বেগ আসছে। তো ওই বেগটা যদি ভি হয়ে থাকে, তাহলে নৌকার ভর যদি এম হয়, তাহলে ওই বেগটা যদি ভি হয়, তাহলে এটা এরকম আসবে। ওকে, এখান থেকে তুমি একটু 2 লাইন হিসাব করলে বুঝবা, এটা 200 জে মাইনাস 200 জে আসে, বুঝছো, প্লাস এম ভি আসে। এখান থেকে এটা এটা কাটা চলে গেলে তুমি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, তোমার জিরো চলে আসবে, জিরো চলে আসবে। অর্থাৎ আমাদের এটার নৌকার যে বেগটা, এটা আগেও জিরো ছিল, পরেও জিরোই থাকবে। বুঝছো, তোমার বলছে নৌকার রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। ওকে, নৌকার ক্ষেত্রে তাহলে নৌকার আগে, আগে শুরুতে লাফ দেওয়ার আগে তো P1 কিন্তু মোট ভরবেগ, এটা সামেশন অফ P1। ঠিক আছে, ওইটাই আমরা এখানে বসাইছি। ওকে, তাহলে লাফ দেওয়ার আগে তুমি যদি আগে, এই সেম কথাটা আমরা ধরো কপি করি, লাফ দেওয়ার আগে নৌকার ভরবেগ সমান সমান কি? জিরো, কেননা সে লাফ দেওয়ার আগে স্থির ছিল, আমি স্থির ধরে নিছি। এখন পরে লাফ দেওয়ার পরে তুমি যদি বলো, পরেও আমরা 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 বেগ কত পাইছি? জিরো। বেগ জিরো মানে কি? ভরবেগও জিরো, সুতরাং ভরবেগের যে পরিবর্তন সেটা জিরো, মানে ভরবেগের কোনো পরিবর্তন নাই, রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন এখানে হবে না। আমার কথা বুঝা গেছে? ওকে, এই জিরোর নিচে দাগটা দ্বারা আমরা ভেক্টর বুঝাইতেছি। এখন আমরা কৌণিক ভরবেগের পরিবর্তনটা একটু বোঝার চেষ্টা করব। এখন আমাকে একটা জিনিস একটু বলো, এটা আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে দেখাই। আচ্ছা, এইটা কিন্তু আমাদের রোটেশনাল মোশনের একদম একটা বেসিক কনসেপ্ট, হ্যাঁ, একদম একটা বেসিক কনসেপ্ট। এটা একটা বস্তু, এই বস্তুর এটা হলো গিয়ে ভর কেন্দ্র। ঠিক আছে, এটা ভর কেন্দ্র, সেন্টার অফ ম্যাস। যদি তুমি এই বরাবর বল দাও, এই বরাবর বল দাও, এই বরাবর বল দাও, তুমি তিনটা বল তিনবারে অ্যাপ্লাই করছো, তিনটা একবারে না, প্রথমে এটা, পরে এটা, পরে এটা, এই তিন বলের কোন বলের জন্য বস্তুটার মধ্যে ঘূর্ণন তৈরি হবে বা টর্ক তৈরি হবে আমার বলো তো। পজ করে একটু চিন্তা করো, প্রথমে এই বলটা অ্যাপ্লাই করলা, পরে এই বলটা অ্যাপ্লাই করলা, পরে এই বলটা অ্যাপ্লাই করলা, আলাদা আলাদাভাবে কোন বলটার জন্য ঘুরবে, কোন বলটার জন্য ঘুরবে না, বলো। এই সেই বস্তুটা, আমরা যখন কোনো বস্তুর ঘূর্ণন সৃষ্টি হওয়ার যে শর্ত, হ্যাঁ, এগুলো অবশ্যই মানে একাডেমিকে পড়ার মতো জিনিস। ঘূর্ণন সৃষ্টির যে শর্ত, সেটা হইল আমার যে বল প্রয়োগ করতে হবে, বলটা সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র বরাবর হওয়া যাবে না। ঠিক আছে, এফ যদি একদম সেন্টার অফ ম্যাস বরাবর হয়, এই বরাবর তুমি যদি বল দাও,
এই বরাবর বল দাও, মানে বলটা এই বিন্দুর, মানে বলের লাইনটা এক্সটেন্ড করলে এটা এই বিন্দুতে এসে মিলিত হয়, তখন এখানে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না। হ্যাঁ, তো এফ তোমার কখনোই সেন্টার অফ ম্যাস বরাবর দেয়া যাবে না। বল যদি তুমি সেন্টার অফ ম্যাস বরাবর দাও তাহলে বস্তু কিন্তু ঘুরবে না, ঠিক আছে, বস্তু গতিশীল হবে। ঠিক আছে, এই বলের দ্বারা যে এইটা এইভাবে এটা এইভাবে তোমার এই বলের দ্বারা বস্তুটা সামনের দিকে এইভাবে গতিশীল হবে। ঠিক আছে, সামনের দিকে এইভাবে গতিশীল হবে। ক্লিয়ার হয়েছে? সামনের দিকে গতিশীল হবে। কিন্তু যদি তুমি এই বলটার কথা বলো, যদি তুমি বলো যে এই বলটার কথা, এই যে এই বলটার কথা, এই বলটার দ্বারা কি হবে বলো দেখি। এই বলটা কিন্তু ঘূর্ণন এই সেন্টার অফ ম্যাস বরাবর না, এটা একটু অফসেট আছে। কতটুকু অফসেট আছে? এই যে এতটুকু 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 অফসেট আছে, আর পরিমাণ একটা অফসেট এখানে আমরা দেখতে পারতেছি। এফ পরিমাণ বল তুমি দিতেছো, তোমার এই বলের ক্রিয়ায় বস্তুটা এই বরাবর ঘুরবে। বুঝতেছো? তোমার এই বলের ক্রিয়ায় বস্তুটা এই বরাবর ঘুরবে। ক্লিয়ার? সামনের দিকে এই বরাবর ঘুরবে। কেন ঘুরবে? এখানে একটা টর্ক তৈরি হবে, এখানে একটা টর্ক তৈরি হবে, এবং সেই টর্কটা কত হবে? এই এফ ইন্টু এই যে এই দূরত্বটাকে তুমি যদি আর বলো, তো আর ক্রস এফ, এই পরিমাণ টর্ক এখানে তৈরি হবে। আমার কথা বুঝতেছো? বস্তুটা ঘুরবে, অর্থাৎ ঘুরলে বস্তুটার কি কৌণিক ভরবেগ থাকবে। কোনো বস্তু যদি নাই ঘুরে তার কোনো কি কৌণিক ভরবেগ থাকবে না, কৌণিক ভরবেগ থাকবে না। এখন আসো আমরা আমাদের ওই সিনারিওটাতে যাইতেছি, আমাদের বোটের যে সিনারিওটা ছিল, এটা একটু আমরা কপি করে নিয়ে আসবো। এইটা, তাহলে এখানে একটু খেয়াল করবা, এটা ওয়াই অক্ষ, যে এখানে বোটের ভরকেন্দ্র কোথায় আমরা বলো তো। এটা না বোটের ভরকেন্দ্র? তাহলে এই বলটা যে আছে, এই বলটা কি বস্তুকে ঘুরাবে? এই বলটা কি বোটকে ঘুরাবে? এই বলটা বোটকে ঘুরাবে না। ঠিক আছে, এই বলটা বোটকে ঘুরাবে না। যদি ঘুরায় তাহলে এই বলটা ঘুরাবে। ঠিক আছে, এই বলটা বোটকে ঘুরাবে, এই বলের জন্য টর্ক জিরো আসবে। ওকে, এই বলটা শুধুমাত্র এটাকে ঘুরাবে, কেননা এটা কি সেন্টার অফ ম্যাস বরাবর আছে এবং এটাই বরাবর আছে। এখন এটা যদি বল বলতেছিলাম, ভরবেগ আসলে। এখন এই বালকটা যদি এই বরাবর লাফ দেয়, এই বরাবর যদি লাফ দেয়, তাইলে বোটটা পিছনের দিকে একটা বিপরীত ভরবেগ পাবে, এটা আমরা এমনিতেই বুঝতে পারি। তো এখন আমরা কৌণিক ভরবেগগুলো একটু হিসাব করব। ওকে, কৌণিক ভরবেগগুলো আমরা হিসাব করব। যে এটাকে আমি বয় ওয়ান বলতেছি, এখানে কি বালকের ইয়ে দেওয়া ছিল, বালক, আচ্ছা একজন বালক থেকে সেকেন্ড বালক বলা আছে, আমি এটাকে বালক ওয়ান বললাম, এটাকে আমি বললাম বয়। আচ্ছা, এটা করার বিভিন্ন অ্যাপ্রোচ হতে পারে, স্কেলার অ্যাপ্রোচও আছে, ভেক্টর অ্যাপ্রোচও আছে। ওকে, ভেক্টর অ্যাপ্রোচটা করলে কি হবে? ভেক্টর অ্যাপ্রোচটা করলে তুমি দিক সহ সরাসরি পেয়ে যাবা, যেটা কি কোন দিক বরাবর আর কি, ঘূর্ণনের যে দিকটা কোন দিক বরাবর। ওকে, তো আমরা ভেক্টোরিয়াল অ্যাপ্রোচ করার জন্য তোমার যে কৌণিক ভরবেগ সেটা হলো আর ক্রস পি। বুঝছো? সেটা কি? সেটা হলো আর ক্রস পি। আর পিটা কি? রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ। তো আমরা পিটাকে এমভি লিখতেছি, এমভি। এই সূত্র আমরা ইউজ করব দুই 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 বালকের জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা বয় ওয়ানের কথায় আসি। বয় ওয়ানের রেডিয়াস ভেক্টরটা কত? বয় ওয়ান হইল গিয়ে এ। আমরা এইটাকে যদি মূল বিন্দু ধরে নেই, আমি এইটাকে মূল বিন্দু ধরে নিলাম, তাহলে বলো আমার এই বিন্দুর ইয়েটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত এই 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 ইয়েটা না, ভেক্টরটা না, এটা এটা রেডিয়াস ভেক্টর। এই যে আমরা এখানে কি বললাম, এই যে সেন্টার অফ ম্যাস থেকে যেখানে বল অ্যাপ্লাই হইতেছে সেইখান পর্যন্ত যে দূরত্বটা, সেটা হলো তোমার রেডিয়াস ভেক্টর। তাহলে এই আর ভেক্টরটা হলো এখানে রেডিয়াস ভেক্টর। তো আর ভেক্টরটা কি হবে? এটা তো দেখাই যে তোমাকে এখানে বলা আছে কি, কত দৈর্ঘ্যের এটা? 10 মিটার দৈর্ঘ্যের একটা ইয়ে না, নৌকা না? তাইলে এই দৈর্ঘ্যটা হবে 5। এই দৈর্ঘ্যটা কতটুকু হবে? 5 হবে। আর এটা কি, আমরা এইদিকে এক্স অক্ষ ধরছি, তার মানে এইদিকে কি মাইনাস আই হবে, মানে নেগেটিভ এক্স অক্ষ। তাহলে এটাকে তুমি ধরবো -5i। ওকে, আর এম ভি ভেক্টরটা কি হবে? এম তো এমটা কি 50 কেজি, 50 কেজি। আর ভি ভেক্টরটা কি? 4 হবে, কিন্তু এটা কি ওয়াই অক্ষ বরাবর, তাই জে হবে। কথা বুঝতেছ? জে হবে। তাহলে এটা কি হয়? 200 জে।
তাহলে আমাকে বলো এল আমি কি লিখবো? আর ক্রস পি লিখবো বা আর ক্রস এম ভি লিখবো। ঠিক আছে, আর কত? -5i, আর এম ভি কত? 200 জে। তাহলে দেখো এই জিনিসটা কত আসে, 5 × 2 = 10, তাই না? 1000 আসতেছে, 1000 আসতেছে। আর এখানে একটা মাইনাস আছে, আর এখানে একটা আই ক্রস জে আছে, বুঝছো? মাইনাস থাকে আর একটা আই ক্রস জে থাকে। এখন একটা ব্যাপার কি, তোমরা ক্রস গুণনের ব্যাপার স্যাপার জানো, জানো জানো না যে আই ক্রস কে, আই ক্রস জে ইজ ইকুয়াল টু যে কে হয়, জানো তো? আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, এমসিকিউ এর জন্য পড়ছো তোমরা এগুলা, ডিইউ এর জন্য। তো আই ক্রস জে কে তুমি যদি কে লেখো, -1000 কে হবে। এটা হবে তোমার কৌণিক ভরবেগ বয় 1 এর জন্য। ওকে, এটা কত হবে একক? কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো এমভির একক। আর আরেকটা মিটার দিয়ে গুণ করে দিলে মিটার স্কয়ার হয়ে যাবে। ওকে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, তো এই হলো কি আমাদের প্রথম বালকের জন্য কৌণিক ভরবেগ, এইটা আসবে। আচ্ছা, অঙ্ক কিন্তু অলমোস্ট শেষ। বয় 2 এর জন্য কোনো হিসাবই নাই এখানে। দেখো বয় টু কি করতেছে? বয় 2 এইখানে আছে, বুঝছো? এইখান থেকে এই দিকে লাফ দিছে। তাহলে বয় 2-র জন্য আমরা বলো রেডিয়াস ভেক্টরটা কত হবে? 0 ভেক্টর হবে না? আমরা বলো তো, এখানে কোনো আইজেকে হবেই না, মানে তুমি দেওয়ারই উপায় নাই। এটা তো মূল বিন্দুতেই আছে, তাইলে না তুমি অবস্থান ভেক্টর যেমন এই বিন্দুতে থাকলে তুমি একটা অবস্থান ভেক্টর বলতে পারো এখান থেকে এত দূরে আছে, এই ভেক্টরটা হবে। ঠিক আছে, এটা এই বিন্দুতে থাকলে এখান থেকে ওই দিকে আছে, এইভাবে হবে। কিন্তু যদি মূল বিন্দুতেই থাকে, এটার কি নাই? রেডিয়াস ভেক্টর নাই। এটার রেডিয়াস ভেক্টর হবে 0 ভেক্টর, শূন্য ভেক্টর। আর তুমি যদি এমভি ভেক্টর লিখতে চাও, লিখতে পারো একটা, এটাতে কোনো লাভ নাই। 40 কেজি আর 5 মিটার পার সেকেন্ড। 40 কেজি, এটা হবে 5 মিটার পার সেকেন্ড। 5 জে দিব আমরা, -জে, কেননা এটা নিচের দিকে, যে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, এই নিচের দিকে বরাবর যাইতেছে। ওকে, তো এটা হবে -200 জে। তো তুমি যদি এখানে এল করো, এটা কি আসবে? আর ক্রস এম ভি করলে জিনিসটা 0 চলে আসবে। ঠিক আছে, ডিরেক্ট 0, কারণ আর তোমার আরই হলো গিয়ে 0, বুঝছো? এইভাবে আমরা এটা বয় 1-এর জন্য, বয় 1, আর এটা হলো গিয়ে বয় 2-এর জন্য। বুঝা গেছে? ওকে, তো এই হলো গিয়ে আমাদের হিসাব। এখন আমারে বলো, লাফ দেওয়ার আগে লাফ দেওয়ার আগে কোনো কিছু কি গতিশীল ছিল? ছিল না। তার মানে সব কিছুরই কৌণিক ভরবেগ কত ছিল? 0। তাহলে এখন আমি আমার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ওইখানে আসতেছি, কৌণিক ভরবেগের সংরক্ষণ। কৌণিক ভরবেগের সংরক্ষণ, এই জিনিসটা কি? কৌণিক ভরবেগ ইনিশিয়ালি যত থাকবে, ফাইনালি ততই থাকবে। ইনিশিয়ালি কত ছিল? 0। আর ফাইনালি কি বলো, এখানে কার কার কৌণিক ভরবেগ আছে? আমরা কিন্তু ভেক্টর লিখতেছি, হ্যাঁ? কৌণিক ভরবেগ কার কার আছে? বয় 1-এর থাকবে। আর কার থাকবে? বয় 2-এর থাকবে। আর কার থাকবে? বোটের থাকবে বলে আমরা এক্সপেক্ট করতেছি, তিনটা মিলাই, হ্যাঁ? ওকে, তিনটা মিলে 0 হইতে হবে। এখন বয় 1-এর জন্য কত? বয় 1-এরটা আমরা পাইছি -1000 কে, প্লাস বয় 2-এরটা কত হবে? 0। আর বোটেরটা কত হবে বলো? আমরা জানি না বোটেরটা কত হবে, সেটা আমরা বের করতে চাইতেছি। তো বোটেরটা তুমি এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাবা 1000 কে। ঠিক আছে, এই সলিউশনটা একদম পারফেক্ট একটা সলিউশন। এটার অন্যান্য সলিউশনও কিন্তু আছে, হ্যাঁ, স্কেলার অ্যাপ্রোচও আছে। দেখো বিভিন্ন জায়গায় খুব সম্ভবত ওইভাবেই করাবে, যে তুমি আইজেকে ছাড়া করবা, বুঝছো? তখন এই আইজেকের ঝামেলা আসবে না। কিন্তু আমি এটা পছন্দ করতেছি কারণ এখানে দিক সহ একসাথে বের হয়ে যাইতেছে। ওকে, এবং তোমার খুব বেশি একটা হিসাব নিকাশ করতে হবে না, জাস্ট দিকটা হিসাব করে কি করতে হবে? আইজেকে হিসাব করতে হবে। তো বোটের কৌণিক ভরবেগ আমাদের আসতেছে 1000 কে। কে দ্বারা কি বুঝাইতেছে বলো? কে কোত্থেকে আসলো এখানে? আমি হিসাব করতেছিলাম আই এবং জে এর সাহায্যে, এখানে হুট করে কে এসে পড়ছে। কে দ্বারা বুঝাইতেছে হইল বস্তুর যে ঘূর্ণনটা হবে, বোটের যে ঘূর্ণনটা হবে, বোটের যে ঘূর্ণন হবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যেটা পজিটিভ আসতেছে। কথা বুঝতেছ? যখন একটা বস্তুর ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন এটার যে হয়, কৌণিক ভরবেগ হয়, ওইটা কে এর দিকে আসে, বুঝছো? ওইটা কে এর দিকে আসে। তাহলে বোটের ঘূর্ণনটা আমরা বুঝতেছি কিভাবে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে।
ঠিক আছে? এটা কিন্তু আমরা আগেই গেস করতে পারি। এইটার জন্য ঘূর্ণনে কোনো ইফেক্ট নাই। এই যে এটা ঘুরাবে না, ঘুরাবে কে? এইটা ঘুরাবে। এখন এই বালক যখন এইদিকে লাফ দিবে, সে যখন এই দিকে লাফ দিবে, তখন কি সে বোর্ডকে একটা পিছন দিকে ধাক্কা দিবে না? তো বোর্ড যদি এটার সাপেক্ষে ঘুরে, এই ধাক্কার কারণে যদি সে ঘুরে, তাহলে এইভাবে ঘুরে যাবে কিনা? এবং এই ঘূর্ণনটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? খুবই কমন সেন্স। হ্যাঁ, যে অ্যান্টি ক্লকওয়াইজ আসবে এটা তুমি আগেই বুঝতে পারো। বুঝা গেছে? আগেই বুঝতে পারো। ওকে, তোমার কি বোটের কৌণিক ভরবেগ চাই নাই? বলছে বোটের কৌণিক ভরবেগের পরিবর্তন কত? কৌণিক ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমরা পরিবর্তনটা নিব ডেল্টা এল বোট। এটা কি লিখবো আমরা? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল কত? 1000 কে মাইনাস 0। শুরুতে কোনো কৌণিক ভরবেগ ছিল না, তো এটাই হবে। আমরা কি ইয়ে লিখি নাই, একক লিখি নাই, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে? এই অ্যান্সার দিলে তোমার আর কিছু লিখতে হবে না। মান কত, দিক কত, এর ভিতরে সব আছে, স্যার সব বুঝে নেবে। বুঝছো যে মান 1000, দিক হলো জেড অক্ষ বরাবর পজিটিভ ডিরেকশনে, অর্থাৎ খাতা বরাবর উপরের দিকে। বুঝছো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে দিকটা হয় খাতা বরাবর উপর দিকে। ওকে, ওকে, এবং এটা যে এই বরাবর ঘুরবে এটা আমরা আগেই এমনিই বুঝতে পারি। এটা আমি তোমাদের এখানে আরেকবার এক্সপ্লেন করে দিতেছি। এই হলো তোমার সেই বোট, একজন এদিকে লাফ দিছে, একজন এইদিকে লাফ দিছে, তো এটার কোনো ইফেক্ট নাই, নো ইফেক্ট। ঠিক আছে? এবং এটার একটা ইফেক্ট থাকবে, এটার কারণে এটা ঘুরবে। এবং ইফেক্টটা কীরকম হবে? এটা এইদিকে ঘোরার কারণে এটা যখন ওইদিকে লাফ দিবে এই লোকটা, এই বালকটা, তখন সে নৌকাকে পিছন দিকে একটা ধাক্কা মারবে, এবং এই ধাক্কার কারণে যদি এই অক্ষ বরাবর এটা ঘুরে যায়, তাহলে এটা এমন একটা ঘূর্ণন কমপ্লিট করবে যেটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, যার কারণে পজিটিভ আসতেছে, যার কারণে কে আসতেছে। ওকে, ক্লিয়ার? এগুলো কি আমাদের এই ম্যাথটা। পরে চলো, পরেরগুলো খুবই ইজি ম্যাথ। কত অক্ষাংশে নিয়ে গেলে 80 কেজি ভরের একটা বস্তু তার ওজন 2 নিউটন কমে যাবে? আহ্নিক গতির জন্য ওজন 2 নিউটন কমে যাবে। তো আমরা সূত্র লিখি আগে। আমরা জি ইফেক্টিভের সূত্র কি জানি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখন তোমার ওজন বলছে না? ওজন বলছে তো, তাই তুমি কি করবা? এই সূত্র লিখবা? এই সূত্র লিখবা না, তুমি ওজনের জন্য সূত্রটা একটু মডিফাই করে নেবা। ঠিক আছে? এই কাজ করতেও যারা ভুলে গেছো, তোমাদের অঙ্ক ভুল হয়ে গেছে। দেখো, এখানে আমরা সব দিকে একটা এম দ্বারা গুণ করব। এম দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? এরকম একটা কিছু আসতেছে, এবং তাইলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? এমজি মাইনাস, ওয়েট, এমজি ইফেক্টিভটা কি? W2, মানে ওজনটা কমার পরে কত হবে, তাই না? আর এমজিটা ছিল ওজন 1, ওজনটা ছিল কত সেটা। আর এই এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? ওমেগা 1 মাইনাস, সরি, W1 মাইনাস W2। এটা যদি এখান থেকে তুমি লেখো, এটা আসবে এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এই যে হ্রাসটা, এই জিনিসটাই তোমাকে 2 নিউটন বলা আছে। কথা বুঝছো? এই জিনিসটাই হলো 2। 80 কেজি ভরের বস্তু আহ্নিক গতির জন্য, এখন আহ্নিক গতির পর আমাদের নিতে হবে, কি বলে এটাকে? আহ্নিক গতির জন্য, আর ওমেগারে কি বলে? তোমার কৌণিক বেগ। আহ্নিক গতির পর্যায়কাল কত? 24 ঘন্টা। তাই তুমি 24 ঘন্টারে কি করবা? 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এটা লিখতে হবে তোমাকে। কিসের মান? ওমেগার মান। এই যে ওমেগা এখানে বসবে। তোমাকে ডিফারেন্ট কালার ইউজ করি। ওকে, এইটা স্কোয়ার ইন্টু বলো আর কত? আম, ও, পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? 6.4 10⁶ ইন্টু কস স্কোয়ার ল্যামডা। তুমি জাস্ট এখান থেকে ল্যামডা বের করবো। আমি এটা অ্যান্সার বের করে দিতেছি না, এটা অ্যান্সার তোমরা বের করে নিও কত ডিগ্রি আসবে। ঠিক আছে? এবং অবশ্যই ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকতে হবে। ঠিক আছে? ডিগ্রি মোড, রেডিয়ান মোডের কিন্তু অনেক প্যারা আছে, এগুলো কিন্তু খুব সাবধান। ঠিক আছে? এটা আসছে যেমন রেডিয়ান পার সেকেন্ড এককে। ওকে, এটা গেল। তারপরে এই ম্যাথ, বলো এই ম্যাথ কে করে নাই? এই ম্যাথ কে করে নাই? সবাই করছে। 16 বলের প্রত্যেকটির ভর এত কেজি। তো এটা আমরা এখানে ড্র করতেছি সিস্টেমটা। এরকম একটা ব্যাপার এখানে দাঁড়াবে যে 2টা 16 বল, প্রত্যেকটার ভর আমাকে দেওয়া আছে, দৈর্ঘ্যের এল এল আমাকে দেওয়া আছে, আর সি সুতার মাধ্যমে একটা বিন্দু থেকে ঝুলানো আছে। এরা সমভাবে চার্জিত, তাই এরা পরস্পরকে বিকর্ষণ করে এরকম একটা ব্যবস্থা তৈরি করবে। 0.04 মিটার দূরে এরা পরস্পরকে বিকর্ষণ করতেছে। এই ডিস্টেন্সটা হলো 0.04, তাই না?
0.04 মিটার দূরে বিকর্ষণ করে। প্রতি বলে চার্জের পরিমাণ নির্ণয় করো। তাইলে এখানে আমরা এটা, তাই না, একটু বড় করে আমরা এই জিনিসটাকে আঁকাই। আর এলটা কত? 0.8 মিটার দৈর্ঘ্যের। ওকে, এখানে মান দেওয়া আছে, তো তাই আমি এখানে আর সূত্র টুত্র ডিরাইভ করতেছি না, সরাসরি করে ফেলতেছি, বুঝছো? তাহলে তোমার এখান থেকে তুমি এটা একটা লম্ব টানবা, এরপরে এখান থেকে এটা করবা। ওকে, হ্যাঁ, তাহলে এখন তোমার এখানে আমরা কি জানি, এর উপরে কি কি বল কাজ করবে? এর উপরে কাজ কোনো একটার জন্য হিসাব করে, এর উপর নিচের দিকে ওজন কাজ করবে, এইদিকে কুলম্ব বল কাজ করবে। কুলম্ব বল কত? কে ইন্টু তাদের যে চার্জ কিউ কিউ, হ্যাঁ, ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত এখানে? 0.04 স্কোয়ার। এই পরিমাণ কুলম্ব বল কাজ করবে। আর এদিকের কাজ কাজ করবে কি? টান কাজ করবে। এটা কই লিখবো? এটা মুছে দিলাম, এটা আমি এখানে লিখতেছি। 0.8 মিটার দৈর্ঘ্য, এখানে টি কাজ করবে। এখন এই টির আমরা কি করবো বলো? দুইটা উপাংশে ভাগ করব, এটা তো সবাই জানো। টিকে আমরা এখন এই দিকে একটা উপাংশে ভাগ দিব, এখানে এবং এখানে। আমরা কিন্তু এই ম্যাথটা সহ এই সিমিলার কনসেপ্টের আরও অনেকগুলা ম্যাথ দেখাইছিলাম। যারা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখো নাই, স্থির তড়িতের ইঞ্জিনিয়ারিং ভিডিওটা অবশ্যই দেখে নিবা। ওইখানে অনেক কিছু আমরা পড়াইছি, অনেক ডিটেলসে পড়াইছি। এখানে টি কস থিটা হবে, এখানে টি সাইন থিটা হবে। টি কস থিটা কাকে কাটাকাটি করবে? এম জিটা কাটাকাটি করবে। আর টি সাইন থিটা কারে কাটাকাটি করবে? আরে সিম থিটা লিখে ফেলছি, সাইন থিটা। টি সাইন থিটা কাটাকাটি করবে কে কিউ স্কোয়ার বাই 0.04 স্কোয়ার, এইটারে, বুঝছো? তাহলে এখান থেকে প্রতি বলে চার্জের পরিমাণ কত, এই দুটা ভাগ দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। 1 দাও এটাকে, 2 দাও। আমরা 2/1 যদি করি তাহলে ট্যান থিটা আসবে না? এই সাইডে ট্যান থিটা আসবে, আর এই সাইডে কি আসবে বলো? এইটা ডিভাইডেড বাই এমজি, তাই না? 2/1 করলে। ওকে, এখান থেকে তুমি জাস্ট কিউটা বের করবা, হ্যাঁ, ট্যান থিটা। এখন ট্যান থিটা কোত্থেকে আসবে আবার? ট্যান থিটা বের করার জন্য তোমার কি লাগবে? লম্ব লাগবে, ভূমি লাগবে। 0.04 মানে এটা 0.02, এইটুকু, হ্যাঁ, এইটুকু হলো 0.02। তাহলে দেখো, ট্যান থিটার জন্য এইটা যদি তোমার থিটা হয়ে থাকে, লম্ব এটা ভূমি, ভূমিটা তোমার কাছে নাই। তো ভূমিটা তুমি কোত্থেকে বের করবা? তোমার এটা লেন্থ জানা আছে, পয়েন্ট 0.8। তাহলে এই ত্রিভুজ থেকে এটা 0.8, এটা 0.02, তাহলে এটা কত হবে? 0.8 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, বুঝছো? এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে তুমি এই বাহুটা পেয়ে যাবা। তো ট্যান থিটা আমি সরাসরি লিখে দিতেছি লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? 0.02 ডিভাইডেড বাই ভূমি কোনটা? এইটা। এটা কিন্তু অন্য অ্যাপ্রোচেও করা যায়, তুমি সাইন থিটা দিয়ে অ্যাঙ্গেল বের করে বা কস থিটা দিয়ে অ্যাঙ্গেল বের করে পরে এটা করতে পারো, কোনো সমস্যা নেই। স্কোয়ার, ঠিক আছে, এইটা। ঠিক আছে, তো এখান থেকে কে এর ভ্যালু আমাদের কত? কুলম্বের ধ্রুবক নাকি? 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.04 স্কোয়ার ইন্টু 1/mg হয়ে যাবে, তাই না? এম কত? 0.10⁻³ কেজি, এটা হলো 9.8। এখান থেকে সুন্দরভাবে কিউয়ের ভ্যালুটা কুলম্ব এককে বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে আর কোনো গ্যাঞ্জামি নাই। ওকে, এই হলো গিয়ে প্রতি বলে চার্জের পরিমাণ, হ্যাঁ, এটা এখান থেকে বের করে নিও। আচ্ছা, এই কোশ্চেনটা আমি ভুলে অ্যাড করছি এখানে, এই কোশ্চেনটা আসে নাই, আমরা পরে যাইতেছি। এইটা দেখো, সি ধারকত্ব বিশিষ্ট দুইটা ধারকের মধ্যবর্তী দূরত্ব ডি। আচ্ছা, এখানে আমি একটু ভাষাগত সমস্যা করে ফেলছি, এটা দুইটা ধারক না, বুঝছো? বিশিষ্ট ধারকের দুটি পাতের মধ্যে দূরত্ব, বুঝছো? ধারকের দুটি পাতের মধ্যে দূরত্ব, ঠিক আছে। এখানে কি টেক্সট? আচ্ছা, না থাক, লিখে ফেলছি, লিখলাম, হ্যাঁ, এটাই, হ্যাঁ, দুইটা পাতের মধ্যে দূরত্ব হবে এখানে। তো ধারকের ক্ষেত্রে এই যে এটা হইলো গিয়ে আমাদের একটা পাত, এটা আরেকটা পাত রাখো, এই এই এদের মধ্যে দূরত্ব হইলো গিয়ে ডি এবং এটার ধারকত্ব হইলো সি। ঠিক আছে, যখন তোমাকে যেহেতু পাত দুইটার মধ্যে দূরত্ব বলতেছে, তার মানে তুমি কি ধরে নিবে? এটা একটা সমান্তরাল পাত ধারক
এবং অ্যাপসাইলন নট কে এ বাই ডি হবে এটার ধারকত্ব। ঠিক আছে, এটা ধারকত্ব হবে অ্যাপসাইলন নট কে এ বাই ডি। ঠিক আছে, করলাম। এখন বলছে এদের মধ্যবর্তী দূরত্ব করতে হবে কত, দ্বিগুণ করতে হবে, মধ্যবর্তী দূরত্ব করতে হবে ডাবল। তো ডাবল করলে তো সি নিশ্চয়ই সি থাকবে না, তাহলে তুমি এই জিনিসটুকুকে দূরে সরে নিয়ে যাও, ডাবল দূরত্বে নিয়ে গেলা, তাইলে কি হবে বলো, দ্বিগুণ হয়ে যাবে, তাই না? এটা মুছে দিই এখান থেকে, এইভাবে জিনিসটা আগে নিলাম, এটা 2D হয়ে যাবে এখন, 2D। ওকে, তো 2D করা হয়েছে। তো 2D করলে আমাদের ধারকত্ব কত হয়ে যাবে বলো, ধারকত্ব হয়ে যাবে এপসাইলন নট কে এ বাই 2D। খুব সোজা কথা, আর কোনো চেঞ্জের কথা তো বলে নাই। তো শুরুতে ধারকত্ব আমাদের থাকতেছে এত, এবং পরবর্তীতে আমাদের ধারকত্ব হয়ে যেতেছে কত, 2D, মানে ধারকত্ব কমে যাইতেছে। এখন বলছে কৃতকাজ কত। তো মোট কথা এটা অনেকেই বুঝে ফেলছে যে দুইটা ধারকে যে সঞ্চিত শক্তির ডিফারেন্স হবে, এই অবস্থায় যদি সে U1 পরিমাণ শক্তি সঞ্চয় করে থাকে, যদি U2 পরিমাণ শক্তি সঞ্চয় করে থাকে, তো দুইটার যে পার্থক্য হবে সেটাই হবে কি কৃতকাজ, কৃতকাজ। এখন কোন অবস্থায় বেশি শক্তি সঞ্চয় করবে এটা আমার একটু বোঝা লাগবে, তাইলে আমি U1 U2 কোনটা থেকে কোনটা বিয়োগ হবে সেটা বুঝতে পারবো, বুঝছো, সেটা বুঝতে পারবো। এখন এটা করার জন্য তোমাকে আগে সঞ্চিত শক্তিগুলা লিখতে হবে, বুঝছো। ধরো এইটার সঞ্চিত শক্তি আমরা কি লিখবো, কারণ আমাদের সঞ্চিত শক্তির 3টা সূত্র ছিল, তাই না? 3টা সূত্র ছিল। ইউ ইকুয়াল টু কি ছিল বলো, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই 2c ছিল, হাফ কিউ ভি ছিল, এইটা, এই তিনটা সূত্র আমাদের ছিল, এই তিনটা সূত্র আমাদের ছিল। এখন এই তিনটার মধ্যে আমরা ইউজ করব কোনটা, এইখানে তোমাকে একটু কেয়ারফুলি চুজ করতে হবে, কেননা সব সূত্র দিয়ে কিন্তু হবে না, বুঝছো, সবগুলা দিয়ে কিন্তু কারেক্ট হবে না। এখানে আমরা এই সূত্রটা দিয়ে করব। কেন এটা দিয়ে করব, মানে তুমি বলো, আমাদের যখন দুইটা পাত থাকে, হ্যাঁ, দুইটা পাত যখন থাকে, এটা একটা পাত, এটা একটা পাত, এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, এদের মধ্যে একটা ভোল্টেজ আছে ভি, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, ইজ ইকুয়াল টু ভি বাই ডি না? ওকে, আমারে বলো, আমি যদি এখন পাত দুইটার দূরত্ব চেঞ্জ করে ফেলি, আমার কথা বুঝতেছো, আমি যদি এখন পাত দুইটার দূরত্ব পাল্টাই ফেলি, আমার এখানে পাত দুইটা এরকম একটা দূরত্বে ছিল, এখন আমি এই জিনিসটাকে দূরে সরাইতেছি, ঠিক আছে, পাত দুইটার দূরত্ব আমি চেঞ্জ করে ফেলছি, এটা ধরো ডি, এটা ধরো ডি প্রাইম, তাহলে কি ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে না, ভোল্টেজও কি চেঞ্জ হয়ে যাবে, খুবই স্বাভাবিক, ভোল্টেজ পাল্টে যাবে। তাহলে আমার বলো, তুমি যদি এই সূত্রগুলো করো, তুমি ভি কি বসাবে, তোমার তো ভি এর কোনো ডেটাই দেওয়া নাই, ভি আগে কত ছিল পরে কি হয়েছে কিছুই কিচ্ছু তোমার এখানে বলা নাই, বুঝছো। তাই তুমি কি করতে পারবা না এখানে, তুমি এখানে ভি এর সূত্রে যাইতে পারবা না, তোমাকে কিউ এর সূত্রে যাইতে হবে। তুমি ধরে নিবা যে এইটাতে যেই চার্জগুলো জমা ছিল, দূরে নেওয়ার পরেও একই চার্জ জমা আছে, কেননা চার্জ চেঞ্জ হওয়ার কথা না এমনিতেও, হ্যাঁ। তো কিউটা কিন্তু দুইটা চার্জে, দুইটা ধারকে সেম থাকবে, কিউটা কি থাকবে, আমাদের দুইটা কেজের জন্য কিউ কিউ সেম থাকবে। তো কিউ যেহেতু সেম থাকবে, তাই তুমি কিউ স্কোয়ার বাই 2c লিখবা, C1 লিখবা, আর এখানে U2 লিখবা হলো কিউ স্কোয়ার বাই 2c2। বুঝা গেছে? এখন বলো বড় কোনটা হবে, C1 C2 এর মধ্যে বড় কোনটা, C1 বড়, তো দেখাই যাইতেছে নিচে 2 দ্বারা ভাগ হয় এখানে, আর ইউ কি সি এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে ইউ কি হবে, U1 ছোট হবে, U2 বড় হবে, তাই তুমি U2 মাইনাস U1 এখানে লিখবা, ঠিক আছে। U2 কত, U2 হলো কিউ স্কোয়ার বাই 2c2, এখানে দাও, আর এটা কত, কিউ স্কোয়ার বাই 2c1, এখানে দাও, মাইনাস করে দাও, কিউ স্কোয়ার বাই 2 কমন নিয়ে নাও, 1/c2 মাইনাস 1/c1 হবে, ঠিক আছে। তো এখানে তুমি মান বসাই দিলে তোমার কমপ্লিট। পেজ আছে আমাদের, পেজ আছে না, পেজ নাই, তো আমরা এখানে একটা পেজ নিয়ে নিতেছি। কিউ স্কোয়ার বাই 2, দেখো 1/c2, তাই না, 1/c2, তোমার c2 কত এটা না, c2 হলো কি এপসাইলন নট কে এ বাই 2d, তাহলে 1/c2 কি হবে, 2d বাই এপসাইলন নট কে এ, একইভাবে এটা হবে d বাই এপসাইলন নট কে এ, ক্লিয়ার এইটা। তো কিউ স্কোয়ার বাই 2 কমন নাও, এটা তো ছিলই, হ্যাঁ, এখান থেকে তোমার কোনো ডেটা তো যেহেতু দেওয়া নাই, তো এফথাল নোটকে এ তুমি যদি কমন নিয়ে নাও, তো 2 - 1 থাকে, তাই না, হ্যাঁ, তাহলে এটাই তোমার ম্যাথ,
কিউ স্কোয়ার ডি বাই এপসিলন নট 2 এপসিলন নট কে কি হবে? কৃতকাজ হবে। ওকে ওকে, আমি এটা কেটে দিতেছি, এটা নাই। হ্যাঁ, তবে এটা একটা ভালো ম্যাথ। হ্যাঁ, যারা ট্রাই করতে চাও করতে পারো। ওকে, এবং এইটা আমাদের আজকের এখানে লাস্ট ম্যাথ। এখানে মোটামুটি 10টা কোশ্চেন আছে, আর 10টা কোশ্চেন আমরা ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দিব। ওকে, দেখো, এটা কার্নো ইঞ্জিনটা খুবই ইজি একটা প্রশ্ন, খুবই ইজি একটা প্রশ্ন। কার্নো ইঞ্জিন 500 ক্যালভিন থেকে 800 ক্যালভিনে কাজ করতেছে। দেখি তোমার T1 কত? 800 ক্যালভিন। T1 বড়টা হয়, আর T2 কত হবে? 500 ক্যালভিন। ঠিক আছে, ইঞ্জিনটি 1200 জুল তাপ শোষণ করে, এটা Q1 এর ভ্যালু। এবং বর্জিত তাপ অপর কোনো একটি কার্নো ইঞ্জিনে ত্যাগ করে। আচ্ছা, এটা একটু রেফগুলো আসে নাই। কার্নো ইঞ্জিনে ত্যাগ করে। এখন এই যে তাপটা ত্যাগ করে, এই তাপটা হইতেছে মানে এই যে ওই যে ইঞ্জিনটা, নেক্সট ইঞ্জিন, ওই ইঞ্জিনটার জন্য আবার T1 T2 দেওয়া আছে তোমাকে। ওই ইঞ্জিনটা কাজ করে 500 ক্যালভিন এবং 300 ক্যালভিন তাপমাত্রায়। বুঝছো? 500 ক্যালভিন 300 ক্যালভিন তাপমাত্রায় কাজ করে। সামগ্রিক সিস্টেমের কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা কত এটা বের করতে বলছে। তো আমরা দেখো কি করি। আমরা কি জানি Q1 বাই, এখন এই ইঞ্জিন থেকে এই ইঞ্জিনে কতটুকু তাপ যাইতেছে? এটা তোমার ইঞ্জিন 1, এটা তোমার ইঞ্জিন 2। এইখান থেকে এইখানে কতটুকু তাপ ঢুকে? এই 1200 জুল। কি বলছে? বর্জিত তাপ যেটা, বর্জিত তাপ অপর একটি কারণ জেনে ত্যাগ করে। তো আমি বর্জিত তাপটা বের করতে চাইতেছি, যে কতটুকু তাপ বর্জন করে। Q2/T2 লেখো, এখান থেকে কি চলে আসবে? 1200, T1 হইল গিয়ে 800, Q2 আমরা বের করব বর্জিত তাপ, আর T2 হইল গিয়ে 500। এখান থেকে তোমার Q2 চলে আসবে কত দেখো? 0 0 0, 60/8 মানে 30/4, মানে 15/2, মানে 7.5 নাকি? দেখো হিসাবে ভুল করলাম নাকি? হ্যাঁ, একটু ভুলই করে ফেলছি, এটা 7500 হবে। তো ওয়েট, হ্যাঁ, তো এটা আমাদের 7500 জুল হবে। এখানে ছিল 1 2, না 750 জুল হবে। ওকে, এত জুল। তাহলে এই ইঞ্জিন থেকে এই ইঞ্জিনে কতটুকু তাপ যাইতেছে? 750 জুল। তাহলে এটা কি এই ইঞ্জিনে গৃহীত তাপ? খুব সোজা কথা। তাহলে এখানে বর্জিত তাপটা কত হবে? আমরা এটা বের করতে চাই, তাই না? এখানে বর্জিত তাপটা কত হবে? তো এটা আমরা লিখব Q1/T1, Q2/T2, সেম কথা আবারও 750 এটা 500, Q2 জানি না, এটা 300 আসে। এখান থেকে তুমি Q2 বের করবা, এটা আসে হলো 450 জুল। 450 জুল। ঠিক আছে, এখন সিস্টেমের সামগ্রিক কর্মদক্ষতা চাইতেছে। হ্যাঁ, সামগ্রিক কর্মদক্ষতা চাইতেছে। তাহলে দেখো জিনিসটা, এটা আমাদের হইলো গিয়ে আমাদের সোর্স, মানে তাপ উৎস। এখানে আছে আমাদের ইঞ্জিন 1 এবং এখানে আছে আমাদের ইঞ্জিন 2। সামগ্রিক ফ্লোটা কীরকম? আর এখানে আছে হলো আমাদের তাপগ্রাহক। প্রথম ইঞ্জিন থেকে এখানে তাপ ঢুকে কত? 1200 জুল না কত জানো? 1200 জুল। 1200 জুল। এই 1200 জুলের মধ্যে এই ইঞ্জিন 1 থেকে 2তে যাই হলো 750 জুল। আর 750 থেকে ফাইনালি ইঞ্জিন 2 তাপগ্রাহকে ছাড়ে হইল গিয়ে 450। বুঝছো? 450 জুল। তাহলে এটা যদি তুমি সামগ্রিক ফ্লো বলো, তাহলে এটা কি তোমার Q1 আর এটা কি তোমার Q2 না? প্রাইম দিয়ে লিখতেছি। বুঝছো? তাহলে এখানে তুমি কর্মদক্ষতা কি লিখবা? 1/Q2, 1 - Q2/Q1 আর কি। মানে নতুন যে Q2 Q1, মানে একদম শুরুতে যেই পরিমাণ তাপ গ্রহণ করে এবং একদম শেষে যেই পরিমাণ তাপ বর্জন করে, এই দুইটা। ক্লিয়ার? তো Q2 হবে 450 আর Q1 হবে 1200। এটা 0.625 আসে
পার্সেন্টে নিলে এটা আসবে 62.5%। ওকে, এই হলো গিয়ে আমাদের দক্ষতা, এটাই। এখন এখানে বিভিন্ন অন্যান্য প্রসেসও হইতে পারে। আমি আরেকটা শর্টকাট দেখাইতেছি এখানে এই ম্যাথটার জন্য, স্পেশালি এটার জন্য। সেটা কি, যখন দুইটা ইঞ্জিন সিরিজে কাজ করবে, বুঝছো? মানে এইরকম ঘটনা যখন ঘটবে যে একটা ইঞ্জিনের বর্জিত তাপ আরেকটা ইঞ্জিনে কোথায় ঢুকতেছে, তাপ উৎসে বা কি বলে, আম, আরেকটা ইঞ্জিনে ঢুকতেছে আর কি, আরেকটা ইঞ্জিনের তাপ উৎস হিসেবে কাজ করতেছে একটা ইঞ্জিনের তাপ গ্রাহক। ঠিক আছে, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি সামগ্রিক কর্মদক্ষতার জন্য। তো এখান থেকে Q1 প্রাইম এবং এখানে হলো Q2 প্রাইম ছাড়তেছে। তো এখানে ইঞ্জিন ওয়ানের একটা কর্মদক্ষতা থাকবে, রাইট? ইঞ্জিন ওয়ানের একটা কর্মদক্ষতা থাকবে, এটা ধরো ইটা 1, এটা ধরো ইটা 2। তাইলে তোমার ইটা টোটাল, হ্যাঁ, টোটাল যে ইটা হবে, এটা হবে ইটা 1 প্লাস ইটা 2 মাইনাস ইটা 1 ইটা 2। বুঝছো, এটার একটা বড় ডেরিভেশন আছে, তোমরা একটু গুতাগুতি করলে এটা করতে পারবা, এটা কোনো সমস্যার কিছু না। তো ইটা 1 এবং ইটা 2 তুমি আলাদা আলাদা ভাবে বের করবা। এখানে দেখো সব তথ্যই দেওয়া আছে, এখানে তোমার এই 1200 জুল ইউজই করতে হবে না। এই যে 800 500 ইউজ করবা একটা ইঞ্জিনের কর্মদক্ষতার জন্য, আবার 500 300 ইউজ করবা আরেকটার জন্য। বুঝা গেছে? তো 800 500 যদি তুমি ইউজ করো, তাহলে 1 মাইনাস কত হবে, উপরে কোনটা ছোটটা যায়, 500/800। আর ইটা 2 কত, 1 মাইনাস 300/500। ওকে, মাইনাস। এখন এই দুইটা হিসাব করলে কত আসে, এই দুইটা এখানে করবা, দুইটা গুণ করে লিখবা। বুঝছো, এটা করলেই তোমার হয়ে যাবে। এইটা ইন্টু হলেও তোমার এটা। বুঝছো, এই। তো এখান থেকে করবা এটাই, হ্যাঁ, এটা 0.625-ই আসবে, 0.625-ই আসবে। ওকে, তুমি 62.5%। এটা কখন, যখন সিরিজে থাকবে, দুইটা সিরিজ, দুইটা ইঞ্জিন যখন সিরিজে থাকবে তখন আমরা এইভাবে করতে পারি কর্মদক্ষতা। ওকে, তোমরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্টে, ওইখানে আমরা বাকি 10টা প্রশ্ন সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।